৭০,০০০ থেকে ১.৫ লাখের যেই ব্র্যাকেট, এই ব্র্যাকেটের কথা প্রসঙ্গে এটা যে সময়টাতে প্রকাশিত হয়, সে সময় একটা মজার বিষয় ছিল যে এটা যে সময়টাতে সামনে এলো বা যেই পিরিয়ডটাতে এলো, সেই সময়টা হচ্ছে করোনার পরপর সম্ভবত। তো সেই সময়টাতে আমরা দেখলাম যে হচ্ছে সরকারিভাবে বলা হলো বা বিভিন্ন গবেষকেরা, আমাদের অর্থনৈতিক সমিতি আছে, এই গবেষণা সেলগুলো থেকে একটা তথ্য দেওয়া হলো যে করোনার কারণে যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেই পরিস্থিতির কারণে আসলে হচ্ছে যে মধ্যবিত্ত থেকে অনেকে নেমে গেছে। এটা একটা ইস্যু। আরেকটা হচ্ছে মজার প্রসঙ্গ, যেটা আমি বলছিলাম, সেটা হচ্ছে যে এই ডেটাটা আসার পরে ৭০,০০০ থেকে ১.৫ লাখ মান্থলি ইনকাম, এই রেঞ্জটা আসলে হচ্ছে মধ্যবিত্ত হিসেবে চিহ্নিত হবে। তো এটা আসার পরে একটা জনপরিসরে বা চাকুরিজীবী মহলেই একটা খুব মজাদার আলাপ ছিল যে প্রত্যেকে ক্যালকুলেট করা শুরু করলো যে সে কি আসলে মধ্যবিত্তে আছে আছে না নাকি নেই। তো ওই আলোচনাটা মানে ইস্যুটা ছিল এমন যে আমি তো ভাবতাম আমি মধ্যবিত্ত, কিন্তু এখন দেখি আমি নেই। আবার 12.5 থেকে 21,500 পর্যন্ত ইনকাম ধরলে আমি আবার খুব ভালোভাবেই হয়তো মধ্যবিত্তে অবস্থান করছি। তো দেখা গেল যে আলটিমেটলি আসলে আমি এডিবির ক্যালকুলেশন বলি বা হচ্ছে আমার বিডিএস এর ক্যালকুলেশন বলি বা অপরাপর যেই যতগুলো গবেষণা এসেছে বা বিবিএস এর যে ডেটা, এটা তো আমার মনে হয় যে জাতীয় সংজ্ঞা নিরূপণ করে বিবিএস এর মধ্য দিয়ে আমাদের কাছে সবচেয়ে বড় জরিপকারী প্রতিষ্ঠান বাংলাদেশের। তো তার মধ্য দিয়ে আসাটা কি বেটার ছিল কিনা? অবশ্যই ছিল। কারণ আপনি যে করোনার কথাটা বললেন, যে সময়ে আমরা ভাবছি যে আমাদের মোট জনসংখ্যার প্রায় ৪ কোটি মানুষ মধ্যবিত্ত। তো এখন আমরা এটা অনুমান করে নিচ্ছি। আমরা মনে করছি যে আমাদের ৪ কোটি, মানে আমাদের গবেষকেরাই বলছেন। এখন অনুমান করা ছাড়া আর কোনো আসলে উপায়ও নাই, কারণ আমাদের কাছে আসলে প্রপার ডেটা নেই। তো আমি যে সময়টাতে ৪ কোটি বলছি, তারপরেই কিন্তু আমার করোনা ভাইরাসের একটা অর্থনৈতিক অভিঘাত এসেছে। এবং করোনা ভাইরাসের ওই আঘাতের কারণে আসলে কিন্তু 2024-এর শেষ থেকে 2025-এর শুরুর দিকে পুরো ওয়ার্ল্ড কমিউনিটি যেভাবে মিডল ক্লাস আসলে গ্রো করবে কি করবে না, এই প্রশ্নে চলে আসছে এখন। সেটা আসলে শুরু হয়েছে করোনার কারণে। কারণ করোনার কারণে এবং একই সাথে ইউক্রেন ওয়ার প্লাস হচ্ছে রাশিয়া ইউক্রেন ওয়ার এবং অন্যান্য যেসব সংঘাত, সেটা গাজা প্যালেস্টাইনও হতে পারে, সেটা সব কিছুর কারণে আমার যে মানে পুরো বাজার ব্যবস্থা, সারা বৈশ্বিক বাজার ব্যবস্থা এবং অর্থনৈতিক ব্যবস্থা যেভাবে একটা ধাক্কা খেয়েছে, সেই ধাক্কা খাওয়ার কারণে কিন্তু আমার এই সংখ্যাটা উঠে যাচ্ছে যে মধ্যবিত্ত আসলে মানে থাকবে কিনা বা আসলে গ্রো করবে কিনা। কিন্তু মধ্যবিত্ত যদি গ্রো না করে, তাহলে কিন্তু আমার অর্থনৈতিক মানে সারা বৈশ্বিক অর্থনীতির প্রবৃদ্ধি আস্তে আস্তে মানে এটা ঠিক বাড়তে পারবে না। যে আগে যেভাবে বাড়ছিল, যে গতিতে বাড়ছিল, যে হারে বাড়ছিল, সে হারে বাড়তে পারবে না। এখন বাংলাদেশে কিন্তু এই বাস্তবতা আরো সকরুণ। এখন সেইটাতে আমরা আসলে কতটুকু কনসার্নড, আমরা সরকারিভাবে কতটুকু কনসার্নড। আমরা সবসময় বড় বড় জিডিপির কথা বলি। আর মাত্রই আপনি যদি আজকেই, আমি যতদূর জানি যে আজকেই হচ্ছে অর্থনৈতিক শুমারির 2024-এরও একটা হয়েছে, একটা প্রাক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। তো সেখানে আমরা দেখছি কিন্তু যে বেকারি হয়ে গেছে হচ্ছে আপনার শুধু 2024 সালে বেকার হয়েছে 62 লাখ মানুষ। আর আপনি অর্থনৈতিক শুমারি করছেন, এর আগেরটা করা হয়েছিল 2013-তে, আপনি 2024-এ নতুন করে করলেন। এখন এই 10 বছরে আপনি ডেটাতে আছে যেটা বিবিএস বলছে যে আমার 62 লাখ মানুষ কর্মসংস্থানে যুক্ত হয়েছে। আর শুধু 2024 সালে আমার কর্মসংস্থান থেকে বের হয়ে গেছে বা বেকার হয়ে গেছে আসলে 62 লাখ মানুষ। তাহলে সেটা 2021 সালে কি অবস্থা ছিল? 2020 সালে যখন আমরা দেখেছি যে শুধু টিসিবির ট্রাক দিয়ে আসলে আপনি মানুষের অভাব পূরণ করতে পারছেন না, আপনাকে ব্যক্তি উদ্যোগে আসলে রিলিফ দিতে হচ্ছে মানুষকে, এবং সেটা এই ঢাকা শহরের রাস্তায় হয়েছে, রাজধানী শহরে হয়েছে। এখন সেই জায়গায় আসলে আমরা কি আদৌ মিডল ক্লাস নিয়ে ভাবছি? এখন মিডল ক্লাস নিয়ে যদি না ভাবি, তাহলে অন্যরা কেন ভাবছে? কেন ভারত এইবারের ফেব্রুয়ারিতে তারা যখন বাজেট করছে, তাদের উপরে দাবি এসেছে এবং সেটা সরকার থেকে আবার মেনেও নেওয়া হয়েছে এক অর্থে। সেটা হলো যে তারা মিডল ক্লাসের উপর করের বোঝা আসলে কমিয়ে দিতে চায়। আসলে তারা কেন মিডল ক্লাসকে এত প্যাম্পার করার চেষ্টা করছে, এই বিষয়টা আসলে আমাদের বোঝা উচিত। এটা যদি আমরা না বুঝি, তাহলে আমাদের গবেষণাতেই দেখা গেছে 1992 সালে
আমার মধ্যবিত্তের সংখ্যা ছিল 9%। সেটা 2010 সালের উপাত্তের ভিত্তিতে দেখা যাচ্ছে 2015 সালে আমরা এসে জানতে পারছি যে সেটা প্রায় দ্বিগুণের বেশি বেড়েছে বলে আমরা দাবি করছি। এখন সেটা তো যাবেই, এখন আপনি আদৌ এটাকে আর বাড়াতে পারবেন নাকি সেটা আসলে আমরা এতদিন যে ডেটা পাচ্ছি বা যেটা অনুমান করে চলছি সেটা আসলে সঠিক কিনা সেটাও তো একটা বিচার বিশ্লেষণের প্রয়োজন আছে। কারণ আমি যদি আমার শ্রেণী ভিত্তিক যে জনগোষ্ঠী তাদের সমস্যাটাই যদি বুঝতে না পারি তাহলে আমি সমাধান করব কখন? শ্রেণী প্রশ্নটি আসছে, শ্রেণী প্রশ্নে আমি একটু পরে আমি আসবো অবশ্যই। আমি এইখানে একটি যে অর্থনীতির জায়গা থেকে আসলে কেন মধ্যবিত্তকে চিহ্নিত করা খুব জরুরি। তো এই চিহ্নায়নের জায়গায় আমরা বিভিন্ন ধরনের তথ্য আমরা দেখেছি, বিভিন্ন জায়গায় দেখেছি। একটি ডেটা দিলে হচ্ছে বোঝা যাবে এই সময়ের যেই পুঁজিতান্ত্রিক অর্থনৈতিক কাঠামো বা হচ্ছে যেই বিশ্বগ্রাম, সেইখানে টোটাল ইকোনমিটা আসলে হচ্ছে চলছে কিসের উপর? এক ধরনের ভোগের উপর। ভোগ হচ্ছে, হ্যাঁ আমি চাল কিনে খাচ্ছি, এটাও এক ধরনের ভোগ, আবার আমি মোবাইল কিনছি, সেটাও এক ধরনের ভোগ। তো এই ভোগের ডেটা আমাকে বলছে যে মধ্যবিত্তের ভোগ আসলে কোন পর্যায়ে যাচ্ছে। মধ্যবিত্তের ভোগ 2030 সালে চলে যাবে 63 লাখ কোটি ডলারে, টাকা না, 63 লাখ কোটি ডলার। তো বোঝাই যাচ্ছে যে মধ্যবিত্ত এই যে ভোগের জায়গাটা, এই বিশাল একটা শ্রেণী যে হচ্ছে ওপরের শ্রেণীর যেই সে তার নজর থাকে ওপরে, আর পাটা থাকে আসলে হচ্ছে মাটিতে। অর্থাৎ নিম্নবিত্ত এবং হচ্ছে উচ্চবিত্তর মাঝখানে যে সেতুটি, সেটার নাম হচ্ছে মধ্যবিত্ত। তো এই কারণেই আসলে সে যেমন হচ্ছে তার অন্যান্য সাংস্কৃতিক আবহ বলি বা সেইটাতে আমি যদি এখন একটু এড়িয়েও যাই, আলোচনায় হয়তো পরে আসবে বিষয়টা, কিন্তু আমি যদি শুধু অর্থনীতির মানদণ্ডে বিচার করতে যাই তাহলে দেখবো যে উচ্চবিত্ত দিকে যেহেতু তার নজর, উচ্চবিত্তের অনেক ভোগ পণ্য যেটা আসলে উচ্চবিত্ত ভোগ করবে বলে হয়তো প্রতিষ্ঠানগুলো তৈরি করে, সেটার কিছু কিছু হচ্ছে মধ্যবিত্ত ভোগ করে, বা মধ্যবিত্ত সেটা কষ্টে সৃষ্টি হোক সেটা সে ভোগ করার চেষ্টা করে। আবার সে ওইটা ভোগ করতে গিয়ে সে নিম্নবিত্তের যেই কাঠামো, তার যেই পণ্য সম্ভার তার সামনে আছে, সেখানে তারও ভোক্তা কিন্তু সে, ফলে তার ব্র্যাকেটটা অনেক বড় আসলে। এই ব্র্যাকেট বড় হওয়ার কারণে হচ্ছে ভারত, আপনি বললেন যে ভারত হচ্ছে চিহ্নিত করার চেষ্টা করছে, ভারত হচ্ছে একে প্যাম্পার করার চেষ্টা করছে, তাই তো? তো বাংলাদেশ কেন আসলে করছে না? বাংলাদেশেও তো একই ধরনের অর্থনৈতিক কাঠামোর মধ্যে আমরা আছি। বাংলাদেশের কিন্তু আমরা কোনো চিহ্নায়ন বা সংজ্ঞায়ন এখন পর্যন্ত দেখছি না, কিন্তু আমরা আবার হচ্ছে অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছি। আমরা নিশ্চয়ই এগোচ্ছি, আমরা পেছাচ্ছি এটা আমরা বলতে চাই না। তো এই এগোনোর রাস্তাটাতে আসলে মধ্যবিত্তকে কেন চিহ্নিত করা আসলে খুব জরুরি? মধ্যবিত্তকে চিহ্নিত করা জরুরি এই কারণটি যে মধ্যবিত্ত আসলে আপনার কেন, মানে আপনার প্রয়োজনটা কেন আসলে মধ্যবিত্তকে। একটা জিনিস যদি দেখেন যে হ্যাঁ, আপনি কথা শুরু করার সময় যেভাবে বলছিলেন যে আসলে কোন শ্রেণী থেকে ডিস্ট্রেস কলটা আসে। আমি যখন আবহাওয়ার পূর্বাভাস দেখি যে কালকে ঝড় হবে, সেটা আমাকে আবহাওয়া অফিস পূর্বাভাস দিয়ে জানিয়ে দেয় যে কালকে ঝড় হতে পারে, আপনি প্রয়োজনে ছাতা নিয়ে বের হন অথবা বর্ষাতি নিয়ে বের হন। কিন্তু আপনি যদি সেই পূর্বাভাসটা একদমই না পান এবং হুট করে আপনাকে বৃষ্টি এসে ভিজিয়ে দেয়, তখন কিন্তু আপনি প্রথম যে জিনিসটা চিন্তা করবেন সেটা হচ্ছে যে ইস, আগে থেকে যদি জানতে পারতাম, কিছুটা যদি জানা থাকতো, তাহলে হয়তো আমি একটু প্রস্তুত হয়ে আসতে পারতাম বা প্রস্তুত হয়ে আমি আমার চেষ্টা অন্তত করতে পারতাম। এখন আমাদের সমস্যাটা হয়ে যাচ্ছে, আমাদের বাংলাদেশের অর্থনৈতিক যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা মধ্যবিত্তকে, মানে আমরা মধ্যবিত্ত হতে চাই, আপনি মধ্যবিত্ত হতে চান, আমি মধ্যবিত্ত হতে চাই, কিন্তু আসলে মধ্যবিত্তের সুযোগ সুবিধাটা কোন জায়গায় প্রয়োজন? একটা শ্রেণীকে তো গড়ে উঠতে হলেও তাকে কিছু সুযোগ সুবিধা দিতে হবে, মানে তার একটা আরামদায়ক পরিবেশ লাগবে গড়ে ওঠার জন্য। সেটা কিন্তু আমরা দেই না। আমরা চিন্তা করি আসলে বেশিরভাগ ক্ষেত্রে ধনিক শ্রেণী নিয়ে। এই কারণে আপনি দেখবেন বাংলাদেশে এর আগে এক সময় আমরা বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থের
একটা পরিমাণ জানতে পারতাম। একটা পর্যায়ের পরে আমরা জানতে পারলাম না, আমরা শুনলাম যে এটা সরকার দেওয়া বন্ধ করে দিয়েছে। সরকার এই সংক্রান্ত তথ্য দেওয়াই বন্ধ করে দিয়েছে, যে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন এটা করত তারা এখন তথ্যই পাচ্ছে না, তো আপনার কাছ থেকে আপনাকে মানে আপনার ব্যাপারে সে একটা মানদণ্ড কিভাবে তৈরি করবে বা সেই মানদণ্ডে আপনাকে বিচার করবে কিভাবে। এখন মধ্যবিত্তের ক্ষেত্রেও বিষয়টা এরকম হয়ে যাচ্ছে অনেকটা। আমরা মধ্যবিত্তের মূল্যবোধ নিয়ে আলোচনা করি, আমরা বলি মধ্যবিত্তকে এটা করতে হবে, মধ্যবিত্তকে সেটা করতে হবে। আমরা মধ্যবিত্তের কাছে এই সমাজ শুধু চাইছে, কিন্তু মধ্যবিত্ত কিভাবে গড়ে উঠবে সেটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। মানে শিল্প সাহিত্য চলে গেল, মধ্যবিত্ত হ্যাঁ, নেই, মধ্যবিত্ত নেই, আর্ট কালচার নেই, হ্যাঁ, মধ্যবিত্ত কোথায়, হ্যাঁ। রাস্তায় শীষ বাজাচ্ছে, মধ্যবিত্ত কোথায়। আবার রাজনৈতিক সচেতনতার জায়গাও থেকে আপনি যখন রাজনীতি যখন খুব পচে যাওয়া গলে যাওয়া রাজনীতির কথা আসে বা সেই রাজনীতির বিভিন্ন মানে অপচর্চার বিষয়গুলো আসে, তখন আমরা বলি যে হ্যাঁ শিক্ষিত মানুষজন আসছে না। তো শিক্ষিত মানুষজন আসছে না মানে মধ্যবিত্ত আসছে না। তো মধ্যবিত্ত কেন আসছে না? কারণ তার আগ্রহ জন্মাচ্ছে না। এখন আগ্রহটা আসলে জন্মাবে কখন? যখন সে আসলে স্ট্যাবল হতে পারবে। আপনি আপনার দেশের মধ্যবিত্ত শ্রেণীকে কি আসলে স্ট্যাবল করতে পেরেছেন? এখন আমরা এখানে মধ্যবিত্ত শ্রেণী নিয়ে বেশি কথা বলছি, তার মানে কি আমরা নিম্নবিত্তকে ভুলে যাচ্ছি? বিষয়টা সেরকম না, কিন্তু এটা একটা সাপ্লাই চেনের মতো, একটা পাইপলাইনের মতো। মধ্যবিত্ত একটা সময় গিয়ে হয়তো উচ্চবিত্তের দিকে ধাবিত হবে, নিম্নবিত্ত থেকে আবার একটা বিরাট অংশের মানুষ মধ্যবিত্তের দিকে ধাবিত হবে। এভাবে নব্য মধ্যবিত্ত শ্রেণী তৈরি হবে, আবার নব্য ধনিক শ্রেণীও তৈরি হবে। এখন আস্তে আস্তে বিষয়গুলো চেঞ্জ হতে থাকবে, এবং আপনি যখন সমাজে এই জিনিসটা মাথার মধ্যে থাকবে যে আমি আসলে প্রয়োজনে এবং সৎভাবে আমি আমার বিত্ত সংক্রান্ত পরিচয়কে পরিবর্তন করতে পারি, তখনই আসলে একটা সুস্থ প্রতিযোগিতা আসবে। অর্থ উপার্জনের যে অবৈধ পন্থা, সেই জায়গাগুলো থেকে বের হয়ে আসবে মানুষ। এবং মধ্যবিত্ত তৈরি করা হয় আসলে, বা এই তৈরি করার পেছনে সমাজতাত্ত্বিক এবং নীতিক যারা আছেন তাদের চিন্তাটা আসলে এই জায়গায় যে মধ্যবিত্ত যখন তৈরি হবে এবং সে যখন আস্তে আস্তে সুস্থির হবে, স্ট্যাবল হবে, তখন সে বলবে যে আমার রাজনৈতিক চর্চাটা ঠিক হতে হবে। আপনারা দিনের পর দিন যে কোনো একটা কিছু দখল করে ক্ষমতা দখল করে বসে থাকতে পারবেন না। তখন জবাবদিহিতার প্রসঙ্গ আসবে। আমার বাসার সামনের রাস্তা ভাঙা কেন? আমি তো কর দিচ্ছি। মধ্যবিত্ত কর দিচ্ছে, নিম্নবিত্ত তো কর দিচ্ছে না, সে ভ্যাট দিচ্ছে, সে কর দিচ্ছে অন্য অর্থে, পরোক্ষ অর্থে। কিন্তু মধ্যবিত্ত হওয়া মানেই হচ্ছে আমি ইনকাম ট্যাক্স দিচ্ছি। এখন আমি যদি ইনকাম ট্যাক্স দেই, তাহলে আমার বাসার সামনের রাস্তাটা ভাঙা থাকবে কেন? আমি আপনার কাছ থেকে জবাবদিহিতা চাইছি, এবং জবাবদিহিতা যখন আমি আপনার কাছ থেকে চাইছি, তখন আপনি বা যে ক্ষমতায় থাকছে, যে প্রশাসন থাকছে, সে এক ধরনের চাপ বোধ করে, এবং এই চাপ থেকে সে তখন কাজটা করার তাড়না বোধ করে। এখন এই কারণে পুরো সারা পৃথিবীতেই যারা উন্নত দেশ হয়েছে বা উন্নয়নশীল দেশ হয়েছে, তারা সবাই চেষ্টা করে তাদের মধ্যবিত্তকে শক্তিশালী করা। কারণ মধ্যবিত্তকে শক্তিশালী করলে যেটা হয় সেটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে যে আপনার অর্থনীতিতে একটা গতি আসে। গতিটা কিভাবে আসে? সেটা আসে হচ্ছে ভোগ বাড়ে। যখন কনজাম্পশন বাড়ছে, তখন স্বাভাবিকভাবে আপনার অর্থনীতিতে স্পেন্ডিং বেশি হচ্ছে। স্পেন্ডিং যখন বেশি হচ্ছে, আপনার অর্থনীতির চাকা ঘুরছে। এটা 1 নম্বর। 2 নম্বর বিষয় হচ্ছে রাজনীতিতে একজন মানুষ যখন তার খাওয়া পড়ার চিন্তা নিয়ে আর সবসময় ভাবতে হচ্ছে না, দুশ্চিন্তা করতে হচ্ছে না, তেলের দাম কাল লিটারে 50 টাকা বেড়ে যাবে কিনা এই আশঙ্কা যখন তাকে মাথার মধ্যে আর ব্যথা দিচ্ছে না, তখন সে যেটা চিন্তা করে যে আচ্ছা ঠিক আছে, কালকে আমি দেখলাম যে কিছু মানুষ খুব বাজে রাজনৈতিক চর্চা করছে, এমন রাজনৈতিক চর্চা করছে যেটা আমার জন্যে বিরক্তিকর, বা অন্যের রাজনৈতিক অধিকার সে খর্ব করছে। তখন সে এটা নিয়ে ভাবতে শুরু করে। আসলে মধ্যবিত্ত তৈরি হয় কখন? যখন তার কিছুটা অবসর তৈরি হয়, আয়ের জায়গা থেকে সে বাড়তি আয় করতে পারছে, সুতরাং সে কিছুটা সময় অবসরে থাকতে পারছে, এবং তার এই অবসর সময়টাকে সে অন্য জায়গায় ব্যয় করে। তখন সে মনে করে তার সুশাসন প্রয়োজন। এবং মধ্যবিত্তর হাতে যেহেতু বাড়তি কিছুটা হলেও অর্থ থাকে, তখন সে চায় যে আমার যেসব সেবা খাত, সেসব সেবা খাতে আমি ভালো সেবাটা পেতে চাই সরকারের কাছ থেকে, কারণ আমি যেহেতু সরকারকে ট্যাক্স দিচ্ছি, আমি সরকারকে অর্থ
সরবরাহ করছি তার সরকার ব্যবস্থা চালানোর জন্য, সুতরাং আমাকে দিতে হবে, আমাকেও কিছু দিতে হবে। হ্যাঁ, এবং একই সাথে খুব স্বাভাবিকভাবেই যেটা হয় যে পুরো সোসাইটির মধ্যে এক ধরনের হোপ তৈরি হয় যে আমি চাইলে ইনকাম করতে পারি সৎভাবে, এবং সেই ইনকামের কারণে আমি পুরস্কৃত হতে পারি, আমার সেই আয় থেকে আমি পুরস্কৃত হতে পারি, আমার বৃত্তের শ্রেণী যেটা সেইটা থেকে আমার উত্তরণ ঘটতে পারে। আমি যদি কাজ না করি তাহলে আমার অবনমন ঘটবে, সেটা অন্য বিষয়। একটা সুস্থ প্রতিযোগিতা আসলে তৈরি হয় মানে সোসাইটিতে এবং রাজনীতি, সমাজ, অর্থনীতি সবগুলো স্তরে আসলে মিডল ক্লাস যেটা করে সেটা হচ্ছে চেক এন্ড ব্যালেন্সের একটা কাঠামোকে সে প্রস্তাব করতে পারে। তো সেই চেক এন্ড ব্যালেন্সের কাঠামো, এবং আপনি নিজের লেখাতেই হচ্ছে একটা পর্যায়ে আপনি উদাহরণ দিয়েছেন যে মধ্যবিত্তের সংজ্ঞায়ন নিয়ে এক ধরনের যে ডিবেট বিভিন্ন জন বিভিন্ন ভাবে দেয়। তো একটা তো হচ্ছে মধ্যবিত্ত মানে বৃত্তের মাঝে যে থাকে সে হচ্ছে মধ্যবিত্ত, সেটা তো খুবই সাধারণ সংজ্ঞার মধ্যে পড়ে। তো আরেকটা জায়গায় আপনি বলেছেন যে ব্রুকিংস ইনস্টিটিউশন তারা বলছে যে 3C, ক্যাশ, ক্রেডেনশিয়ালস এন্ড কালচার। তো এই তিনটা একটা তো হচ্ছে ক্যাশ, আমরা বুঝিয়ে যাচ্ছি যে বৃত্তের হিসাবটা আসছে। ক্রেডেনশিয়ালস এর জায়গাটা আসলে হচ্ছে পেশা ধরে বা হচ্ছে তার দক্ষতা ভিত্তিক একটা জায়গা, আর তৃতীয়টা হচ্ছে কালচার। এই জায়গায় একটা জিনিস একটু যোগ করে দেই, সেটা হচ্ছে যে এই যে ক্রেডেনশিয়ালস এর প্রশ্নটা আসলো, মধ্যবিত্ত আসলে কেন প্রয়োজন? কারণটা হচ্ছে মধ্যবিত্ত বুঝতে পারে যে তার হিউম্যান ক্যাপিটাল তৈরি করাটা খুব প্রয়োজন। সে বুঝতে পারে যে আমি শিক্ষিত হয়েছি, আমার কিছু দক্ষতা তৈরি হয়েছে, এবং সেটা দিয়েই আসলে আমি রোজগারটা করতে পারছি, সেটা বাড়তি রোজগার হলে বাড়তি রোজগার করতে পারছি। তখন সে কি চিন্তা করে, সে যখন একটা ফ্যামিলি ফর্ম করে সে মনে করে যে আমার ছেলে পেলেরাও হচ্ছে পড়াশোনা করতে হবে, তার শিক্ষিত হইতে হবে। শিক্ষিত হওয়ার চিন্তাটা যখন তার মাথায় আসে তখন সে তৈরি করে যে এই ক্রেডেনশিয়ালসের বিষয়টা, সে মনে করে যে শিক্ষাগত যোগ্যতাটা মধ্যবিত্ত শ্রেণীতে টিকে থাকার একটা পরিমাপক। এখন সেটার জন্য তখন ওই জায়গায় সে ইনভেস্টটা করে, তার যে বাড়তি টাকাটা আসতেছে সেটা দিয়ে সে যেটা করে যে আমার ছেলে বা মেয়ের হচ্ছে এক জায়গায় হয়তো টিউশনি পড়লে সে আর একটু ভালো রেজাল্ট করতে পারবে, তাহলে আমি সেটাতেই। এটা কিন্তু আপনিও দেখছেন, আপনি ঢাকা শহরে অনেক বেশি দেখবেন, ঢাকা শহরের বাইরেও দেখবেন যে পড়াশোনার দিকে যারা বেশি উৎসাহ দেখায় যে পড়াশোনা না করলে আসলে জীবন অন্ধকার বা আপনার ভবিষ্যৎ অন্ধকার। আমি সবাই হচ্ছে যখন আমাদের শৈশবে বা কৈশোরে এই বিষয়টা শুনে আসছি, এবং পড়াশোনা না করলে আমরা নানা ধরনের বকাবাদ দিয়েও পেয়েছি, এবং সেটা আমাদের গার্ডিয়ানরা দিয়েছেন, এবং তারা মনে করেছেন যে তারা মধ্যবিত্ত, এবং তারা ভেবেছেন যে মানব পুঁজি বা আমার নিজের দক্ষতা যদি আমি তৈরি করতে না পারি তাহলে সেই মধ্যবিত্তের মধ্যে থাকা আর হবে না, অবনমনটা হবে। এবং এই কারণে মধ্যবিত্ত শ্রেণীটা যেটা করে যে আপনার শিক্ষার প্রসার থেকে শুরু করে সবকিছুতেই একটা ইতিবাচক অবদান রাখে।